হে নিষ্ঠুর পৃথিবী, কেন আমি তাকে পেলাম না? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য এমন নিষ্ঠুর যন্ত্রণা দিলে আমায়? এসব ভেবে রাদিফ একদিকে সমান্তরে স্মোকিং করছে, তো চোখ থেকে টপ টপ করে পানি ফেলছে। তার পাশে রাদিফের ফোনটাতে তখন থেকে বেজে চলছে। গানটা সম্পূর্ণ শেষ হয়ে একা একাই আরেকটা গান বাজতে শুরু করলো, হার আদা কি হতে হয়। গানগুলো চলা মুহূর্ত রাদিফ একা ধারে এসব চিন্তায় মগ্ন থাকায় লিমা খান ওকে খান মহলে না পেয়ে বাগানের পেছনে বসার জায়গায় এসে দেখে তার ধারণাই ঠিক, তার ছেলে এখানেই একা একা বসে আছে। এটা দেখে লিমা খান রাদিফের দিকে এগিয়ে যেতে যেতে বললেন। রাদিফ হঠাৎ মায়ের কণ্ঠ পেয়ে হাতে সিগারেটটা নিচে ফেলে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার ভান করে মায়ের দিক ঘুরে বলল, আরে আম্মু, তুমি? হ্যাঁ আমি। রাত কয়টা বাজে দেখছো তুমি? 9টা পেরিয়ে 10টার ঘরে যাবে। তুমি এখানে বসে আছো কেন? দেখো রাফিদ, পাস্ট যেটা ফেলে এসেছো সেটা উড়িয়ে দাও, প্রেজেন্ট যেটা চলছে সেদিকে ফোকাস করো। মনে রাখো, রোদ তোমার বিয়ে করা স্ত্রী, ওর প্রাপ্ত মর্যাদা, স্বামীর অধিকার, ভালোবাসা, কোনো কিছু থেকে তুমি ওকে বঞ্চিত করো না। ওকে সম্পূর্ণটা পাই পাই করে দিবে। ওর যেন কোনোদিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার বছরের মাথায় নাতনি নাতনি চাই। আশা করি তোমাকে ফির এ সম্পর্কে আর বোঝাতে হবে না। বলে উনি চলে যেতে নিলে রাদিফ ভাঙা কণ্ঠে বলে উঠল, আম্মু, ভালোবাসাটা তোমর, যার কোনো মৃত্যু হয় না, মনের এক কোণে থেকেই যায়। তাহলে আমি কিভাবে? ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে লিমা খান ওকে থামিয়ে দিয়ে বললেন, ভুলে যাও। আজ আমি লিমা খান, তোর মা হয়ে বলছি, একদিন আসবে যেদিন তোমার মনে হবে তুমি ঠকনি, বরং তুমি নিজেই জীবনে জিতেছ, একজন নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছ। তখন তোমার মনে হবে সেদিন তুমি যা কষ্ট পেয়েছিলে সেই কষ্ট পাওয়া তোমার কোনো প্রয়োজন ছিল না। তখন তোমার আপনি মনে হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যা নিয়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন। তুমিও বসন্ত নিয়ে খুশি হবে থাকবে। তখন তোমার কাছে যদি জুচিকে ফিরিয়ে দেওয়া হয়, তখন তুমি অনায়াসে বলবে, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই, আমি রোদকে পেয়ে ভালো আছি। লিমা খান কথাগুলো বলে আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে বাড়ির দিকে চলে গেলেন। রাদিফ লিমা খানের পদাচরণের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, যদি শেষ জীবনে অপশন হিসেবে জুথি আসে, তাহলে আমি ওকেই বেছে নিব। বলে মায়ের কথা রাখতে নিজের রুমে চলে গেল। হইচই পরিবেশ, সবার মুখে আনন্দের হাসি। রনির বাড়ির গুরুজনরা সেই বউ নিয়ে আসার পরই কালকেই বৌভাতের আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত। কেমন কি করলে ভালো হবে, সবার দাওয়াত ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা, রান্নার লোকেরা ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা, এসব নিয়েই টুকটাক কথা ওনারা এসব কথাবার্তায় ব্যস্ত থাকলেও ছোটরা গানের তালে তাল মিলিয়ে নাচ করছে, তো কেউ কেউ খাবার তুলে খাচ্ছে। আবার ইভার সমবয়সী কিংবা তার চেয়ে একটু ছোট বয়সের মেয়েরা, মানে এইবার ননদরা, সবাই ইভাকে ঘিরে ওর রুমে বসা। তাদের দাবি এখন তারা বাসর ঘরে বসবে টাকার জন্য, যতক্ষণ না রনি তাদের বাসর মানি দিচ্ছে তারা এই ঘর থেকে যাবে না। ইভা চুপচাপ গোল হয়ে বসে সবার কাণ্ড দেখছে আর ঝিমোচ্ছে। আর তার ছোট 19 বছরের শরীরটাই আর ক্লান্তি নিতে পারছে না। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? সেই সন্ধ্যা 7টা থেকে এখন রাত 11টা। এই টাইমের মধ্যে বউ দেখতে মানুষ আসা যাওয়া তো লেগেই আছে। এদিকে ইভা মিষ্টি আর শরবত খেতে খেতে বিরক্ত। তার প্রায় এখন বমি আসার পালা, তবুও মনে হচ্ছে আজ এদের থেকে মিষ্টি শরবত খাওয়া থেকে এবার কোনো রকম বিরতি নেই। সেই ক্ষণে ক্ষণে ঝিমোতে থাকার মধ্যে রনি বেচারা অনেক কষ্টে রুম অবধি এসে পৌঁছেছে। বেচারা রনি সে কখন থেকে বইয়ের কাছে আসবে বলে ট্রাই করলো,
কিন্তু কই আর আসতে পারলো। তিনটে ধাপ পেরোতে হলো তাকে। প্রথমে বন্ধুমহল, তাদের মধ্যে ঠাট্টার ছড়াছড়ি। রনি, সে আজ বিড়ালটা ঠিক মতো মারতে পারবে তো, নাকি তারাও এসে তাকে সাহায্য করবে বিড়াল মারতে? কেউ কেউ তো ঠোঁট কামড়ে হেসে এটাও বলছে, এই এত তাড়াতাড়ি ওনার ইচ্ছা না থাকলে ফ্লেভার নিয়ে ঢুকিস। ওদের এসব গভীরত্ব কথাবার্তা রনি কোন রূপ এড়িয়ে চলে আসতে ওখানে থাকা সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। বেচারা রনি এক ধাপ কোনো রকম পার করে ভিতরে আসতে মুখোমুখি হলো পরিবারের কাছে। ওকে দেখা মাত্র বড়রা ওকে ডেকে আনুষ্ঠানিক কথাবার্তা বলল কিছুক্ষণ। রনি না চাইতেও বেশ সময় অন্যদের সাথে কথা শেষ করে রুমের দিকে অগ্রসর হতে রুমের বাহিরে তার ভাইদের সাক্ষাৎ পেল। ওদের এভাবে ওর রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে মনে মনে আওড়ালো, ওরা তো বাইরে বোম আতশবাজি ফুটাচ্ছে, তাহলে এখানে এলো কেন? ওর এসব ভাবার মধ্যে রকি সীমান্ত একসাথে বলে উঠল, বাসর রাতে বাসর করতে চাও? তাহলে আমাদের পারিশ্রমিক দাও। কারণ পুরো বাড়ি ডেকোরেটরের লোক বিয়ে করানো হলেও বাসর ঘর কিন্তু আমরাই সাজিয়েছি। হুম। ওরা এ কথা বলতে রনি বিরক্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোদের লজ্জা নাই? বড় ভাইয়ের কাছে এসে এইসবের জন্য টাকা চাইতে এসেছিস? রনির কথায় রকিদের সাফ উত্তর, বাসর করতে তোমার লজ্জা হবে না? আমাদের টাকা চাইতে দিতে তোমার লজ্জা? রনি আর কথা বাড়ালো না, সোজা ওদের ডিমান্ড জানতে চেয়ে বলল, কত? রনি কত বলতে রকি ওর পাশে তাকিয়ে চারজন দেখে বলল, বেশি না, 20,000 দাও। ওরা কথাটা বলতে রনি টাকা গুনে ওদের হাতে দিতে ওরা হেসে উঠে বলল, 20,000 দিয়ে দিবে জানলে কিছু বাড়িয়ে বলতাম। বলে আফসোস করে একে অপরের দিকে তাকিয়ে রনিকে রুমের ভিতর ঢুকতে দিয়ে ওরা চলে যায়। বেচারা রনি ওরা চলে যেতে ঝামেলা মুক্ত নিঃশ্বাস ফেলে রুমের ভিতরে আসতে বোনদের রাজ্য দেখে মনে মনে চরম বিরক্তি প্রকাশ করলো। তিনটে ধাপ পেরোলো, তবুও বইয়ের নাগাল পেল না। রনি তার বোনদের হাব ভাব দেখে বুঝতে পারলো এরাও বাসর মানির জন্য এসেছে, তাই আর না পেঁচিয়ে ডাইরেক্ট বলল, তোদের কত চাই? রুমে এসেই রনি কথা বলাতে ওরা নড়ে চড়ে বসে বলল, ওরা কথাটা বলতে রনি পরিশিষ্ট থাকা 12 জনের ওদের হাতে ধরিয়ে দিতে ওরা টাকার দিক তাকিয়ে বোকা বনে গেল। ওদের চাওয়া মোতাবেক বাড়তি দেয়াতে ফিস করে একে অপরকে বলল, ওই যে কথায় আছে না, যত পাই তত চাই। ওরাও ঠিক তেমন। ওরা এসব ভেবে আর কোনো রকম কথা না বাড়িয়ে রুম ত্যাগ করতে রনি ঠাস করে দরজাটা লাগিয়ে হাঁপ ছেড়ে বেঁচে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। অতঃপর সবকিছু মাথা থেকে বের করে ঘুরে ইভার দিকে তাকিয়ে মুচকি এসে বিছানার কাছে এগিয়ে এসে আস্তে ইভার কাছে বসে মুগ্ধ দৃষ্টিতে ইভার দিকে তাকাতে রনির এমন তাকানোতে ইভার সাথে সাথে লজ্জায় মুখখানা ছোট করে নিচের দিকে তাকাতে রনি আর একটু ঝুঁকে ইভাকে দেখতে ইভা লজ্জায় রনির গালটা ওর ডান হাত দ্বারা সরিয়ে দিল। ওভাবে নিচের দিকে তাকানো অবস্থাতেই ইভা এমন লজ্জা পেতে দেখে রনি ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর কানের কাছে এগিয়ে ইভার কানে নাক ঘেঁষে ফিসফিসিয়ে বলল, ও বিবিজান, আপনি তো পুরো টমেটো। আপনাতে এভাবে বিভোর করবেন জানলে আরও আগে আপনার খোঁজ লাগিয়ে দিতাম। এভাবে কেন এসে ধরলেন এ রাতে? আমি যদি আদর করতে শুরু করি, কন্ট্রোল করতে পারবেন তো আমাকে? নিজের সাথে সহ করতে? রনির এতর কথায় ইভা নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো রকম তুতলিয়ে বলল, দেখুন, আপনার এক ভাবি কিছু জিনিস দিয়ে সেটা দিয়ে বাসরাতের নিয়ম মানতে বলেছে। আপনি যদি সেগুলো ইভার আর বলা হলো না। তার আগেই রনি ওকে টেনে বুকের মধ্য দিয়ে নিয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার রুমে জ্যোৎস্নার আলো দেওয়ার জন্য এই চাঁদ যদি সর্বক্ষণ আমার রুম জুড়ে বিচরণ করে, তাহলে আমি অনায়াসে সকল নিয়ম মানতে রাজি।
এবার বলে ফেলুন তো বিবিজান, আপনাকে একটু ভালোবাসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে? শেষ কথাগুলো ওর মুখের দিকে ঝুঁকে বলল। রনির পরপর এমন কথায় ইভা মুখ লুকাতে রনির বুকের মাঝে একটু চেপে যেতে রনি ওকে নিজের সাথে আরেকটু চেপে ধরতে ইভা বলল, দুজন নাকি দুজনের মুখের পান খেতে হবে, আয়নায় নাকি মুখ দেখতে হবে, সবশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ওরা একে একে দুজন সব নিয়ম শেষ করে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে রনি ইভাকে নিয়ে বিছানায় বসাতে ওর পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে সেটা খুলে ছোট হিরের চিকচিক করা প্যান্ডেট সহ স্বর্ণের চেইন পরিয়ে দিল। অতঃপর ধীরে ধীরে দুজন হারালো এক গভীর ভালোবাসায়, যে ভালোবাসা অতুলনীয়, যা দুটো দেহের মনের শেষ হবার নয়, যা একবার পাইলে বারবার চাইতে মন চায়, কারণ এই মিলন আল্লাহ তাআলা স্বয়ং নিজে পছন্দ করেন। আজ আল্লাহকে সাক্ষী রেখে দুটো দেহ পরিপূর্ণভাবে এক হলো। তখন রাদিফ মায়ের কথায় রুমে আসতে দেখে রোদ এলোমেলো অবস্থায় শুয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। যদিও রাদিফ রুমে আসায় ঠাস করে রুমের দরজা লাগাতে দরজা লাগানো শব্দ পেয়ে রোদের ঘুম ভেঙে যায়। ততক্ষণে রোদ ধরফরিয়ে উঠে দরজার দিকে তাকাতে রাদিফের চেহারা কেমন দাঁতে দাঁত চেপে গম্ভীর করানো দেখে আস্তে করে রাদিফের থেকে চোখ সরিয়ে শাড়িটা ঠিক করে বিছানা থেকে নামতে নামতে বলল, আসলে আপনি আসছিলেন না তো, তাই বসে থাকতে থাকতে চোখটা লেগে গিয়েছিল। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার বউ বলে সমস্যা হবে না। আপনি চাইলে এক্ষুনি আমি আমার রুমে যেতে পারি। রোদ কথাগুলো বলতে রাদিফের কোনো রকম সারা শব্দ না পেয়ে রুমের দরজা পর্যন্ত আসতে রাদিফ ওর 2 বাহু শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে চোখ গরম করে হালকা চেঁচিয়ে বলল, বিয়ের পিঁড়িতে বসে বিয়ে করে সবগুলো নাটক করো আমার সাথে, তোদের নাটকের পাত্র আমি। হ্যাঁ। রাদিফের এতুর আচরণে রোদ মাথাটা নিচের দিকে করে আস্তে করে বলল, ব্যথা লাগছে তো আমার, কেন এভাবে চেপে রেখেছেন? রাদিফ রোদের তোতলানো কথায় তেতে উঠে বলল, লাগে লাগুক তোর ব্যথা, আমাকে বিয়ে করার আগে মনে ছিল না? এখন আমার রুম থেকে নিচের রুমে গিয়ে ঘুমিয়ে আমার মায়ের থেকে ক্রেডিট নিবি তাই না? সেটা আমি মানবো, এটা তোর মনে হয়? বিয়ে যখন করেছিস তখন আমার সাথে এই রুমেই থাকতে হবে তোকে, আর তুই থাকতে বাধ্য। আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করিস তো এক থাপ্পড় মেরে অজ্ঞান করে রেখে দিব। মনে রাখিস আমি কিন্তু ভালো মানুষ না। বলে ওকে দেয়ালের থেকে ঘুরিয়ে জোরে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিত। রোদ ব্যথায় মধু আওয়াজ করে বলল, আহ! শান্তশিষ্ট রাদিফের এমন বাজে আচরণ দেখে রোদ ফুপিয়ে কেঁদে উঠতে রাদিফ হাত দুটো মুঠিবদ্ধ করে বলল, আমার সামনে একদম ন্যাকামি কান্না করবে না। স্বামী বলে যে তোকে আদর দিব, যত্ন করে খাওয়াবো, তোর সকল ইচ্ছাকে সম্মান করে মেনে নিব, বছর শেষে বাচ্চা দিব, এমন ভালো মানুষ কিন্তু আমি না। বিয়ে করেছিস তো আমাকে, স্বামীর ভালোবাসা ছাড়াই আজীবন থাকতে হবে তোকে। আর তুই থাকতে না চাইলেও তোকে আমি বন্দি করে রাখবো। তখন স্বামীর ভালোবাসা না পাওয়ার কতটা কষ্ট যন্ত্রণা বুঝতে পারবে। উক্ত কথাগুলো বলে গায়ের কোটটা টেনে খুলে রোদের গায়ে ফিক্কা মেরে হনহন করে রুমের বারান্দায় চলে যায়। রাদিফ ইচ্ছে করে আর রুমের মধ্যে থাকেনি, কারণ কাউকে এতে করে চেয়েও না পাওয়ার বেদনা। সে জায়গায় অন্য কেউ দৃশ্যটা কল্পনা করতেও রাদিফের শরীর জ্বলছে। মন তো চাচ্ছে রোদ নামের মেয়েটাকে তুলে আছাড় মারতে। আদৌ কি একদিনের জন্য রোদকে মানতে পারবে জ্যোতির জায়গায়, নাকি অন্য কারো জায়গা রোদে দখল করেছে বলে রোজ ব্যথায় অত্যাচারে ব্যথিত হবে? হ্যাঁ হ্যাঁ, উঠতে বসতে ওকে আমি। এসব ভেবে রাদিফ নিজ হাত দুটো আবারও মুঠিবদ্ধ করে নিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে রুমে এসে রোদকে না দেখেই শুয়ে পড়ল। রোদ রাদিফের এমন ভিন্ন রূপ দেখে ভয়ে আসতে রাদিফের শরীর থেকে অনেকটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। বলা তো আর যায় না শরীরে শরীর লেগেছে বলে দুটো চর না মেরে দেয়। এসব ভেবে দুজনেই একটা সময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সময় তো কাটছে সময়ের মতো।
এই তো মিনিটের পর মিনিট কেটে ঘন্টা পার হয়ে 40 ঘন্টা পেরিয়ে যেতে জুথির জ্ঞান তখনও না ফিরতে আরিশকে নিথর দেহ পড়ে থাকতে দেখে শূন্য চোখে তাকিয়েছিল। তার বউটার কখন জ্ঞান ফিরবে, কখন তাকে একটু আদর দিবে, কোথায় কোথায় ব্যথা দিয়েছে নিজ হাতে ছুঁয়ে ব্যথা কমিয়ে দিবে, এই আশায় আরিশের পরপর এসব ভাবার মধ্যে কেটে গেছে আরও 2 ঘন্টা। তখনও জুথি একইভাবে শুয়ে আছে দেখে আরিশ আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হাত দুটি মুঠিবদ্ধ করে নিথর হয়ে পড়ে থাকা জুথির 2 বাহুতে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বউ এখন তো ওঠ, আর কথা এইভাবে যন্ত্রণা দিবি, আমার বুকে ব্যথা করছে তো, ওঠ না বউ। এই বউ, বউ রে, চোখটা খুল না আমার কলেজা। আরিশের এলোপাথারি অনেক কথাই জুথির কোনো রেসপন্স না পেয়ে আরিশ ওর থেকে সরে হাতের কাছে রাখা কাচের জগটা উঠিয়ে মেঝেতে আছাড় মেরে মাথার চুল দুটো 2 হাতে দুপাশ থেকে খামচে ধরে চেঁচিয়ে বলল, হাফ ফুটের বাচ্চা, আমার অবাধ্য হোস। তখন থেকে চোখ খুলতে বলছে, চোখ খুলছিস না? সামান্য ইন্টিমেট হয়েছে বলে এইভাবে বিছানায় পড়ে থাকবে? আচ্ছা, আরিশ খানের বউ এতটা দুর্বল হবে জানলে আগে কলিকাতার হারবাল খাইয়ে নিতাম, তাতে যদি এভাবে মরার মতো করে পড়ে না থাকতে। বলে জুথিকে জাগাবে বলে ওর কাছে তেড়ে এসে ওকে টেনে তুলতে নিলে কিছু একটা মনে করে ওকে ছেড়ে বাঁকা ভেসে হাত দুটো পুনরায় মুঠিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে ছুটল ডক্টর আহিলের উদ্দেশ্যে। গন্তব্য তার বউ কেন 24 ঘন্টা পর চোখ খোলে না, কোন বালের ডক্টরি করে গেল ডক্টর আহিল, আজের শেষ দেখে ছাড়বেও। থমথমে পরিস্থিতি, কারোর মুখে কোনো কথা নেই, আছে শুধু সবার মুখে আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত ডার্জিলিং ইকো হসপিটাল স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছিল, কিন্তু এই মুহূর্তে হসপিটালে মানুষ মনে হয় দোতলা ডাক্তার আহিলের রুমের চারপাশে জুড়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। কারণ আরিশ তখন বাসা থেকে এমনভাবে বেরিয়ে আসছিল খান মহলের মানুষ আরিশের মূর্তিমা বুঝতে না পারলেও আয়ান ঠিকই ধরতে পেরেছিল। আরিশ নিশ্চিত কাউকে না কাউকে মারতে যাচ্ছে, তাই আরিশের পেছনে সে ওকে থামাতে না পেরে বাইক নিয়ে ওর পিছু যায়। তবে আরিশ এতটাই ফুল স্পিডে বাইক রাইড করে আসছিল যার দরুন আয়ান অনেকটা পিছিয়ে যায়। আরিশ হসপিটালের সামনে বাইক পার করে কারোর দিকে না তাকিয়ে সোজা ডাক্তার আহিলের কেবিনে এসে ওনাকে কিছু বুঝতে না দিয়ে ওনার কলার চেপে চেঁচিয়ে উঠল, বলল, আমার বালের ডাক্তার, তুই বালের ডক্টর করে আসছ যে 24 ঘন্টা পরে আমার বউ চোখ খুলছে না, আজ আমি তোর বালের ডক্টর বের করছে। তোকে আজ বউর মতো অবস্থা করব, কারণ জানিস তো আরিশ খানের বউ নেই তো কেউ নেই। আরিশ কথাটা শেষ করতে না করতে ডাক্তার আহিলের নাকে মুখে একের পর এক পাঁচ মারতে আহিলের নাক ফেটে ঝরঝর করে রক্তের সাথে ঠোঁট ফেটে রক্ত ঝরতে শুরু করলো। এক সময় আহিল মার খেতে খেতে হা করে মুখ দিয়ে শ্বাস নিতে আয়ন দৌড়ে এসে আরিশকে টেনে ওনার থেকে সরিয়ে চোখ গরম করে ওখানে থাকা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আপনারা এখানে তামাশা দেখছেন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে, না থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আয়নের এমন কথায় একজন হালকা সাহস করে বলেই ফেলল। ওনাদের এমন কথায় আয়ান নিঃশ্বাস ত্যাগ করে, কারণ ওরা মিথ্যা বলেনি, ওরা কেউ ওকে থামাতে এলে সে সময় ওনাদেরও ডাক্তার আহিলের মতো অবস্থা হতো। তাই আবারও নিঃশ্বাস ফেলে ঘুরে আরিশের দিকে ঘুরে ওকে থামানোর জন্য কিছু বলতে যাবে তার আগেই আরিশ আশেপাশে তাকিয়ে আহিলের বসা টেবিলের উপর পানি ভর্তি চার্চের একটা বোতল দেখে সেটা হাতে নিয়ে তেড়ে এসে আহিলের মাথায় বাড়ি মারতে উনি সাথে সাথে চিৎকার করে ওঠেন। ওনার মাথার এক সাউন্ড ফেটে গিয়ে মুষলধারা রক্তের ঝর্ণা বইতে লাগলো। ডাক্তার আহিল আর সজ্ঞানে থাকতে পারল না, ঝিমিয়ে আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়তে আয়ন কোনো রকম আরিশকে টেনে ওনার থেকে এক পাশ আনতে আরিশ আহিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার বউয়ের মতো অজ্ঞান হয়ে গেল, এটাকে মারার আগে হার্বাল খাওয়ানো উচিত ছিল। আয়ন আরিশের এমন কথায় ওকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাই আমার শান্ত হও, কি হয়েছে তোমার? এভাবে ওনাকে শুধু শুধু মারছো কেন তুমি? মারবো না? এই বালের ডক্টর বলে 24 ঘন্টা নাকি আমার বউয়ের জ্ঞান ফিরবে, সেখানে এখন 26 ঘন্টা পার হয়ে 27 ঘন্টা শেষ হতে চলেছে, আমার বউ এখনো চোখ খুলছে না। তাহলে বল, এই ডক্টর বালের ডাক্তারি করলো, সেখানে একে আমি ছেড়ে দেবো? ওকে তো আমি আজ জানে শেষ করবো,
যাতে বালের ডক্টর কারোর সাথে যেন আর এই বালের ডাক্তারি করতে না পারে। খানমহলের সবাই বসে সন্ধ্যায় টুকটাক কথাবার্তা বলছিলেন। তখন আরিশ বেরিয়ে যেতে ওনারা তেমন দেখেও বিষয়টা দেখেননি। তারপর মুহূর্তে হসপিটাল থেকে কল পেয়ে ওনারা তোড়জোড় করে 4 ভাই একসাথে ছুটে হসপিটালে আসেন। তারা হুড়াই 4 ভাই হসপিটালে এসে এমন ঘটনা দৃশ্য দেখে ওনারা বাকরুদ্ধ হয়ে শুধু ড্যাব ড্যাব করে আরিশের দিকে তাকিয়েছিল। এই ছেলেকে ওনারা দুপুরে খান বংশের বড় ছেলে হিসেবে উপাধি দিল। তার প্রতি কৃতজ্ঞ ছিল তার প্রতিটা কাজে। কিন্তু রাত পোহাতে না পোহাতেই তার বেপরোয়া স্বভাব আবারও জাগ্রত হবে কে জানতো। তাহলে হয়তো দুপুরে তাদের দেয়া বংশের একমাত্র বুদ্ধিমত্তা হিসাবে উপাধি দিত না। তবে এই মুহূর্তে ওনারা আরিশকে কিছু বলতেও পারছেন না। ওনারা কি বা আর বলবে? আরিশ নিজে কুকর্ম করে বউকে অজ্ঞান করে রেখে এখন এসে ডাক্তারের মাথা ফাটালো। এ নিয়ে যদি ওনারা কিছু বলতে যায় তাহলে ওনাদের ছেলের ডাইরেক্ট উত্তর আসবে, তোমাদের ছোট ভাইকে সুস্থ অবস্থায় ফিরে এনেছে। তখন তো ঠিকই বলেছিলে আমি যা করি ঠিক করি। তাহলে এখন আমার বউকে ডাক্তার ফিরে আনতে পারলো না, তাই শাস্তি দিয়েছে। এখন আমার স্বভাব বেপরো। ওনারা এসব চিন্তা করে সেদিন শুধু চুপ ছিলেন। আর নয়তো দিনটা যদি ভাইকে ফিরিয়ে আনার আগে হতো তাহলে নির্ঘাত আজ সাফওয়ান খান দুটো চড় আরিশের গালে লাগিয়ে দিত। তবে কি আর করার, ছেলের উন্মাদনা বেপরোয়া স্বভাব নীরবে সহ্য করে ওকে আয়ানের সাথে বাড়ি ফেরত পাঠিয়ে ডক্টর আহিলের যাবতীয় খরচ চিকিৎসা ওনারা করিয়ে তারপর বাড়ি ফিরেন। আরিশ সেদিন বাড়ি ফিরে নিজের রুম থেকে নিচে পর্যন্ত নামেনি। সর্বক্ষণ শূন্য চোখে তাকিয়েছিল নিজ প্রিয়সীর ফ্যাকাশে মুখের দিক। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। যুথি তখনও জ্ঞানে না আসতে আরিশ বিষণ্ণ মনে উঠে আরিশ রুমের বারান্দায় চলে যায় স্বচ্ছ নীল আকাশকে দেখার জন্য। আরিশ বারান্দায় গেছে, বেশ সময় পার হতেও রুমে আসেনি। সে শুধু এক দৃষ্টিতে বারান্দার দোলনাটার উপর বসে আকাশের দিক তাকিয়েছিল। এভাবে সময় পার হয়ে 1 ঘন্টার মতো কেটে যেতে উঠে দাঁড়ায় রুমের ভেতর আসার জন্য। তারপরে ঘটনা তো আপনারা জানেনই, তাই বর্তমানে ফিরছি। ব্যাগ ফারি যুথিকে এই 3 দিনের কথা একে একে ছোট ছোট করে টুকটাকভাবে বলল। আরিশকে চিলেকোঠার ঘরে পাঠানোর পরে ওরা ইভার বিয়ের দিন দুপুরে এই খবর পেয়েছিল। ইভা আপুর বিয়েতে ওরাও তেমন সাজেনি, আপুর সাথে পর্যন্ত যায়নি। মনি আর মাইসাকে পাঠিয়েছিল। রাদীপ ভাইয়ের সাথে রোদ আপুর বিয়ে হয়েছে ইভা আপুর বিয়ের দিনই। আর সেদিনই আরিশ ভাই যুথির আব্বুকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আর সবশেষ ডক্টর বলে গিয়েছিল তোর নাকি 24 ঘন্টার পর জ্ঞান ফিরবে। সেই জায়গায় তোর 3 দিন জ্ঞান না আসতেই আরিশ ভাই ডাক্তারের মাথা ফাটিয়েছিল, অতঃপর তোর জ্ঞান আসলো। ফারির মোটামুটি সব খুলে বলাই যুথির মাথায় শুধু একটা কথাই আটকালো, ওর বাবা ফিরে এসেছে, ওর বাবা মরে যায়নি। তাই চোখ দুটো বারবার পলক ফেলতে ফেলতে ফারিকে ওর ডান হাত দ্বারা কোনো রকম সামনে থেকে সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু উনি বেঁচে আছেন? বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে মায়ের রুমে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখে একপাশ ফিরে ওর বাবা ঘুমানো অবস্থায় আছে এটা দেখে কোন রকম বলল, আব্বু। ইউনুস খান দরজা খোলার শব্দ পেয়ে ওনার ঘুম হালকা হয়ে যায়। তার উপর কাঁপা কণ্ঠে আব্বু ডাকটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে বসে। দরজার দিক তাকাতে দেখে তার অতি আদরের কলিজা পাখিটা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে উনি হাতের ইশারায় ওকে কাছে ডাকতে যুথি এতটা দৌড়ে নিচে আসার জন্য বেশ হাঁপিয়ে গেছে। এমনিতে তার শরীর প্রচণ্ড দুর্বল, হাতের বাহুতে ব্যথা। তবুও সেদিক তোয়াক্কা না করে বাবার ডাকে ছুটে কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু, তুমি আমাদের রেখে কোথায় ছিলে? জানো কত কষ্ট হতো আমার তোমার জন্য, কত মিস করতাম আব্বু ডাক্তার। কেন এলে না এতদিন? খুব কান্না পাচ্ছে কিন্তু আমার। ইউনুস খান মেয়ের ফোপানো কথায় ওর মাথায় চুমু খেয়ে বললেন, কাঁদে না আমার মা, এই তো বাবা চলে এসেছি। তো শোনা,
এভাবে কাঁদলে বাবার কষ্ট হয় তো, এটা কি আমার মা বোঝে না? আমি এখন অনেক কান্না করব তোমার বুকে মাথা রেখে, আর তুমি সেই আগের মতো বলবে, কাঁদলে কিন্তু চকলেট দেব না, আরিশের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? ওর এমন কথায় ইউনুস খান মাথার দুপাশে দুলিয়ে মুচকে হাসলেন। তার মেয়েটা এখনো সে একই রকম রয়ে গেছে, শুধু বদলেছে সময়। এসব ভেবে আবার ওর মাথায় চুমু খেলে বললেন, আমার আম্মুটা আর কাঁদে না, না হলে কিন্তু বাবা আবার চলে যাবে। উনি একথা বলতে জুথি ফোপাতে ফোপাতে কোনো রকম কান্নাটা থামাতে ওনার বুক থেকে মুখ উঠিয়ে বলল, এই তো দেখো কাঁদছি না আর, তবু তুমি আমাদের রেখে যেও না। মেয়ের এমন কথায় মুচকি হেসে ওর দু গালে চুমুক দিয়ে বললেন, না না, আমার এই পাখিদের রেখে আমি আর কই যাব? সব সময় আমার পাখিদের নিয়েই থাকবো। সত্যি তো? একদম পাক্কা সত্যি। জুথি আবার বুকের বেশ কিছুক্ষণ মাথা রেখে কান্না করার ক্লান্তিটা দূর করে আস্তে করে উঠে বসতে ইউনুস খান বললেন, তুমি দুপুরে খেয়েছো মা? জুথি ওনার কথায় মাথা দুপাশে ঘোরালো, যার মানে না, সে এখনো ভাত খায়নি। জুথির না শব্দে মাথা নাড়ালো দেখে উনি হালকা চাপা স্বরে বললেন, এগুলো কিন্তু আমার পছন্দ না আম্মু, তাড়াতাড়ি খেয়ে আসো। জুথি বাবার কথায় মাথাটা নিচে করে আসতে বলল, আচ্ছা। বলে ওনার থেকে বিদায় নিয়ে খাবার টেবিলে আসে। জুথিকে খাবার খেতে টেবিলে আসতে দেখে সানজিদা খান বললেন, মো, তোমার খাবার ফারিকে দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছি। জুথি ওনার কথায় আর টেবিলের কাছে দাঁড়ালো না। সিঁড়ি বেয়ে পুনরায় নিজের রুমে যাবে বলে সিঁড়িগুলো পার করে করিডর আসতে রোদকে পার্পেল কালার সিল্কের শাড়ি পরে ওর পাশ থেকে চলে যেতে দেখে রোদের শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ মুখ ছোট করে বলল, রোদাপু। চলতি পথে বাধা পেয়ে পাশাপাশি অসহ্য কারো কণ্ঠ পেয়ে রোদ বিরক্তিতে ব্রু কুচকে পেছন ঘুরে বলল, সমস্যা কি? এভাবে আঁচল টেনে ধরেছিস কেন? রোদের এমন ঝাঁঝানো কণ্ঠ পেয়ে জুথি মাথাটা নিচু করে আস্তে করে বলল, তোমাকে কিছু বলবো বলে। জুথির এমন ধীর কথায় রোদ জুথির ধরে রাখা আঁচলটা ছো মেরে নিজের কাছে টেনে চোখ রাঙিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামি গিয়ে আরিশের সামনে করিস, আমার সামনে তোর এই ন্যাকামি করবি না, নয়তো। ওর কথা শেষ হওয়ার আগেই জুথি আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাবো বলে তো। জুথি কথাটা সম্পূর্ণ শেষও করতে পারল না। তার আগেই রোদ বাজখাই এর মতো তেড়ে এসে ওর দুই বাহু শক্তি করে দিয়ে চেপে ধরে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শুভেচ্ছা? শুভেচ্ছা মারাও আমাকে? কি মনে হয় আমি একটা কাঠের পুতুল? আমার হৃদয় নেই? আমার মন কাউকে চাইতে পারে না? এই হৃদয়ের সুপ্ত বাসনা থাকতে পারে না? কেন হলো আমার সাথে এমনটা? রোদ এতটুকু বলে থেমে যেতে জুথি রোদের ধরে রাখা দুই বাহুর ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। তার শরীরে মারের ব্যথাগুলো এখনো আছে, তার উপর সেই জায়গা রোদ শক্ত করে চেপে আছে। জুথি কিছু বলল না, তবে চোখ বন্ধ করে চোখ থেকে পানি ফেলতে রোদ সেদিক তাকিয়ে রাগে শূন্য হয়ে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবারও বলল, কেন এমনটা হয়েছে আমার সাথে জানিস? এটা শুধু তোর জন্য হয়েছে। চাইলাম আরিশকে, পেলাম না তোর জন্য। ভাগ্যকে মেনে নিয়েছিলাম, কারণ কি জানিস তো, আরিশ তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে বলে, তাই মোহ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সত্যি এটা মোহ ছিল, তাই ভুলতে পেরেছিলাম। কিন্তু ফ্যামিলি, মা বাবা এমন একজনের সাথে আমাকে বিয়ে দিল, সেও কিনা তোকেই ভালোবাসে। কেন রে, আমার কি কোনো কিছুতেই কমতি আছে? দেখ না তাহলে কেন আমার সাথেই বারবার এমনটা হয় বল? যদি রোদের পরপর এমন কথায় মাথাটা নিচু করে চোখের পানি ফেলতে কিছু বলল না। কি বলবে সে? রোজ যে তার কথায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে কষ্ট পাবে বুঝতে পারলে তাকে কখনোই সে সামান্য কথাটুকু বলতো না। যদি কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আছে দেখে রোদ নাক ফুলিয়ে জেদ দেখিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে, যদি হঠাৎ এমন ধাক্কায় ব্যালেন্স হারিয়ে দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে মৃদু শব্দে আওয়াজ করে বলল, কিছু সময় অতিবাহিত হতে যদি শরীরে পড়ে যাওয়ার কোনো তুর
ব্যথা না পেয়ে খিচে রাখা চোখ দুটো পিটপিট করে খুলতে অনুভব করলো। কেউ তার পেছন থেকে হাত দুটো বুকের একটু নিচে বরাবর শক্ত করে ধরে আছে, যার দরুন সে এখন পর্যন্ত সেফ আছে। এটা মনে হতে যুথি মাথাটা নিচু করে বুকের কাছে ধরে রাখা হাতটার দিক তাকাতে কানে ভেসে এলো চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠে বলা কিছু কথা।